সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তোমাদের দ্বিতীয় যে অধ্যায় গতি, সেই গতি নিয়ে, গতির বেসিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে গতি। এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো তোমার পাঠ্য বইয়ে দেওয়া আছে সেগুলো তো তোমার জানতেই হবে। প্লাস তুমি যদি এসএসসিতে ভালো করতে চাও, পারফেক্টলি যদি প্রিপারেশন নিতে চাও এই গতির উপর, তাহলে তোমার এক্সটার্নাল আরো অনেক কিছু ব্যাপার, অনেক কিছু জিনিস তোমার হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে জানতে হবে, এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এটা আমি অবশ্যই করিয়ে দিব বোর্ড কোশ্চেনের সলভগুলো, কিন্তু তার আগে আমরা আজকের ক্লাসে এই অধ্যায়টার বেসিক যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে গতি, এটাকে ইংরেজিতে কি বলে? মোশন। তাহলে গতি এবং হচ্ছে স্থিতি সম্পর্কে প্রথম আমাদের জানতে হবে। স্থিতি হচ্ছে রেস্ট আর গতি হচ্ছে মোশন। স্থিতি কি জিনিস দেখো, কি কি ব্যাপারগুলা? একটা হচ্ছে স্থিতি, রেস্ট, আর আরেকটা হচ্ছে গতি বা মোশন। স্থিতি কি জিনিস? স্থিতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, ধরো আমি সময়ের সাথে এখানেই স্থির অবস্থায় আছি, কোনো মুভমেন্ট করব না, নড়াচড়া করব না, তাহলে এটাকে আমরা কি বলবো? রেস্ট বা স্থিতি বলবো। আর গতি হচ্ছে কি, যে সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে, ধরো এই যে সময়ের সাথে সাথে আমার অবস্থানের পরিবর্তন ঘটছে, তাহলে এটা হচ্ছে গতি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্থিতি আর গতি এইটা পরিমাপ করার জন্য আমাদের একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। রেফারেন্স পয়েন্ট কেন লাগবে? দেখো, বেসিক ব্যাপারটা বুঝো যে আমাদের এই যে ছোট থেকে শুরু করি, ধরো আমাদের দেহের যেই কি অসংখ্য কোষ দিয়ে গঠিত না? দেহের ভিতরে অনেকগুলো কোষ আছে, ছোট ছোট। এই কোষগুলোর ভিতরে যেই অণুপরমাণু রয়েছে, পরমাণু রয়েছে, সেই পরমাণুর ভিতরে যে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, কেন্দ্রে একটা পরমাণুর কেন্দ্রে কি প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কি করে? মুভ করে না? গতিশীল। তার মানে আমাদের দেহের যে ভিতরে যে পরমাণু আছে তার ভিতরে ইলেকট্রন গতিশীল। আবার দেখো, কোষও গতিশীল। আবার তোমার আমাদের দেহের ভিতরে যে ব্লাড সার্কুলেশন হয়, ব্লাডটাও গতিশীল। আমাদের দেহের পুষ্টি উপাদানগুলো যে কোষে কোষে যে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের একটা গতিশীল অবস্থা, বোঝা যাচ্ছে। তার মানে আমাদের দেহের ভিতরে সবকিছু হচ্ছে গতিশীল। এবং এই ছোট পরিসর থেকে আমি এবারে জিনিসটাকে একটু বড় করি। ধরো আমাদের এই পৃথিবী অবশ্যই গতিশীল। সে সবসময় কি করে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় না? পৃথিবী নিজ অক্ষ বরাবর কি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, তাই না? তো যেটাকে আমরা আহ্নিক গতি বলি, যেটার জন্য দিন রাত হয়। তো পৃথিবী নিজে গতিশীল। আবার পৃথিবী তো ঘুরছেই, সেটা আবার সূর্যের চারপাশেও প্রদক্ষিণ করছে না, যেটাকে আমরা বার্ষিক গতি বলি। তাহলে পৃথিবী নিজেই দুই ধরনের গতির সম্মুখীন না, দুই ধরনের গতিতে আছে। একটা হচ্ছে নিজ অক্ষ বরাবর ঘুরছে, আবার সূর্যের চারপাশে ঘুরছে। প্লাস এই যে সূর্য, এই সৌরজগৎ, এইটাও কি আমাদের যেই মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই গ্যালাক্সির চারপাশে ঘুরছে না? তাহলে সূর্য নিজেও সমগ্র গ্রহ উপগ্রহ নিয়ে সেও কিন্তু গতিশীল। আবার এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সি কি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এই সবগুলাই গতিশীল। আবার এডুইন হাবল কি বলেছিল? সে প্রমাণ করেছিল যে মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এডুইন হাবলের থিওরি থেকে কিন্তু বিগ ব্যাং থিওরি আসে। তো আর কথা বাড়াবো না। তার মানে সবকিছুই আমরা একটা মহাজাগতিক গতির ভিতরে আছি না? সবই গতিশীল। এখন তুমি এই কারণেই পরম স্থির বলতে তুমি কোনো কিছুকে পরম স্থিতিশীল বলতে পারবে না, কোনো কিছু স্থির না। আবার পরম গতিশীল তুমি বলতে পারবে না, একটা সাপেক্ষে আরেক গতিশীল। তাহলে একটা সাপেক্ষ বস্তু দরকার, প্রসঙ্গ কাঠামো দরকার। খুব ইম্পর্টেন্ট যে তোমার কোন বস্তুর গতি মাপতে হলে একটা রেফারেন্স পয়েন্ট দরকার। রেফারেন্স পয়েন্ট বা এটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো।
আমরা এই ফিজিক্সের এই গতি চ্যাপ্টারে যত ধরনের গাণিতিক সমস্যা করব, একটা গাড়ির গতি থাকবে, মানুষের গতি থাকবে, ঠিক আছে? এই সবগুলা গতি আমরা এই গতিগুলো আমরা কাউন্ট করব পৃথিবী সাপেক্ষে। আমরা পৃথিবীকে প্রসঙ্গ কাঠামো ধরে নিব, রেফারেন্স পয়েন্ট ধরে নিব, রেফারেন্স পয়েন্ট পৃথিবী ধরেই সব হিসাব নিকাশ করা হয়। আমাদের পৃথিবীর ভিতরে পৃথিবীকেই রেফারেন্স পয়েন্ট ধরে হিসাব নিকাশ করা হয়। আমি কি বুঝাইতে পারছি? রেফারেন্স পয়েন্ট। তাইলে আমরা যদি গতির সংজ্ঞা দিতে চাই তাহলে এটা উল্লেখ করে দিতে হবে যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাথে যদি অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে তাকে গতি বলে। আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি সময়ের সাথে অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে স্থিতি বলে। বোঝা গেছে গতি এবং স্থিতি? তাহলে আমরা এই গতিতে চলে আসি এবার। এই চ্যাপ্টার যেহেতু গতি নিয়ে আলোচনা করে, এই গতির ভিতরে কি কি ধরনের গতি হতে পারে, একটা বস্তুর কি কি ধরনের গতি হতে পারে। প্রথম যেই গতি, আমি এখানে পয়েন্ট দেখাই না, এই পাশেই পয়েন্ট দেখাই। প্রথম যেই গতি সেটা হচ্ছে সরল রৈখিক গতি, যেটাকে বলা হয় লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন, সরল রৈখিক গতি, লিনিয়ার মোশন। একটা গতিশীল বস্তু কণার গতি যদি একটা সরল রেখা বরাবর হয় তাহলে সেটাকে সরল রৈখিক গতি বলে। ধরো যে এই যে একটা সরল রেখা, এইটা বরাবর কোনো একটা বস্তু গতিশীল, একটা বস্তু এখানে আছে, সেটা এইদিকে গতিশীল, তাহলে এটা কি সরল রৈখিক গতি। কোন একটা বস্তুর গতি যদি কোন সরল রেখা বরাবর হয় তাহলে সেই গতিকে লিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি বলে। এইবার আসো 2 নাম্বার গতি, সেটা হচ্ছে বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন, বা এটাকে বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি বলা হয়। সার্কুলার মোশন হচ্ছে ঘূর্ণন গতি। ফ্যানের পাখার যে গতি সেটা হচ্ছে সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার গতি সেটা হচ্ছে সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। তারপরে গাড়ির চাকার গতি সেটাও কি ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। ওকে, সার্কুলার মোশন, ঘূর্ণন গতি। তারপরে একটা বিশেষ ধরনের গতি আছে যেটা হচ্ছে চলন গতি, খুব ইম্পর্টেন্ট, চলন গতি বা ট্রান্সলেশন মোশন। ট্রান্সলেশন মোশন বা এটাকে বলা হয় চলন গতি। সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার একটু বাংলা লিখে দেই, এটাকে বলা হয় চলন গতি। এটা প্রায়ই সংজ্ঞা আকারে আসে এসএসসি তে। ট্রান্সলেশন মোশন বা হচ্ছে চলন গতি। চলন গতিটা কেমন হবে? কোন একটা গতিশীল বস্তু কণার, ধরো এটা একটা গতিশীল বস্তু কণা, এটার গতি এমন যে এটার প্রতিটা বিন্দু বা প্রত্যেকটা কণা একই দিকে একই সাথে গতিশীল যদি হয় তাহলে সেটাকে বলা হয় চলন গতি। চলন গতির সংজ্ঞা কি হবে? কোন একটা গতিশীল বস্তুর প্রতিটি কণার গতি যদি একই দিক বরাবর যদি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, বা এটা সাজায় বলি আমি, যে একটা গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটার গতিপথে তার প্রতিটি, এই বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? চলন গতি বা ট্রান্সলেশন মোশন। বিষয়টা একটু দেখায় দিই। তোমাদের বইয়ে দেখবে এরকম বিমানের ছবি দেওয়া আছে। বিমান আমি সুন্দর করে রাখতে পারবো না, ধরো এইটা বিমান বা পাখি, ঠিক আছে? এইটার গতি, এটা যখন এইভাবেই যাচ্ছে, যখন এরকম ভাবেই যাচ্ছে, খুব বিদ্যুতের বিমান হয়েছে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। কিন্তু এটা যদি টার্ন নেয়, কোথাও যে যদি টার্ন নেয়, ধরো যে এটা ঘুরে গেল, এখানে যে এরকম ঘুরে গেছে, এরকম ঘুরে গেছে, তাহলে সেটা চলন গতি হবে না। কারণ কি? দেখো, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর যেই সরণ, দেখো এইখানের যেই কণা সেটা সরণ এইটুক, তাই না? কিন্তু এই যে এই মাথার সরণ দেখো এখানে চলে আসছে, এটা সরণটা একটু বেশি। প্রত্যেক কণার সরণ কিন্তু সমান না, ঠিক আছে? প্রত্যেক কণার সরণ হচ্ছে সমান না। এই কারণে
আবার এই যে এই কণাটার চিন্তা করে এই কণার স্মরণ হচ্ছে আরো কম। তাহলে হচ্ছে মোট কথা আমি এটা দিয়ে দেখাই, একে এত সুন্দর দেখাইতে পারবো না। ধরো এখান থেকে এই বস্তুটা এইভাবে যাচ্ছে, তাহলে এটা চলন গতি। অথবা এখান থেকে সে এইভাবে চলে গেল, এটাও চলন গতি। এখানে ছিল, ধরো এখানে আসছে। দেখো প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা কণার দূরত্ব কিন্তু সমান। কিন্তু যদি এটা এইভাবে না যায়, এটা যদি এখানে যে এরকম ঘুরে যায়, তাহলে সেটা চলন গতি হবে না। এই যে আমরা হাঁটি না, হাঁটাকে এক ধরনের চলন বলা হয় না, যে এই লোকটার চলন ভালো না বা এই লোকটার চলন খারাপ, এরকম বলা হয় না কথার কথা। তো চলন হচ্ছে আমাদের হাঁটার গতি। আমরা যখন হাঁটবো, এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় যাব, তখন শরীরের প্রতিটা কণা একই দিকে একই দূরত্ব অতিক্রম করে। এটাকে বলা হয় চলন গতি বা ট্রান্সলেশন মোশন। ঠিক আছে, এবার আসো পর্যাবৃত্ত গতি। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসে চলে আসতেছি আমরা। পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বাংলায় লিখি পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি। আমি এটা একটু মুছবো। পর্যায়বৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিকে পিরিয়ডিক মোশনও বলা হয়। পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি, বা এটাকে বলা হয় পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি কি জিনিস? পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটা একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। কেমন বিষয়টা? ধরো একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে ধরো এখানে কোন একটা বস্তু আছে, এই বস্তু বারবার এই বৃত্তাকার পথে আবর্তন করছে, এই পথ দিয়েই বারবার ঘুরে ঘুরে আসতেছে। ঠিক আছে, বারবার এই পথেই ঘুরে আসতেছে, তাহলে এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। বারবার একই পথে ঘুরে আসবে, এই যে একটা বিন্দুকেই বারবার অতিক্রম করবে না এবং একই দিক থেকে অতিক্রম করবে, এইটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি, ফ্যানের গতি, ফ্যানের পাখার গতি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পর্যাবৃত্ত গতির সংজ্ঞা বোঝা গেছে, তোমরা বই থেকে একটু পড়ে নিবা। অথবা এই পর্যাবৃত্ত গতি এমনও হইতে পারে, তুমি এইখান থেকে ওই যে পেন্ডুলাম থাকে না ঘড়ির ভিতরে, নিচে একটা বব ঝুলানো থাকে পেন্ডুলাম, এটা একবার এদিক যাবে এদিক যাবে, এইখান থেকে এইখানে চলে আসবে, এইখান থেকে একবার এইখানে চলে আসবে, বারবার দুলতে থাকবে, দোলনা, দোলনার গতি। এটা একটা পর্যাবৃত্ত গতি। কারণ কি দেখো, এখানে যে আবার এখানে আসবে, আবার এখানে আসবে, তার মানে এই বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করছে না একটা নির্দিষ্ট সময় পর পর, এই ধরনের গতিকে বলে পর্যাবৃত্ত গতি। আরেকটা হইতে পারে স্প্রিং, হইতে পারে স্প্রিং। স্প্রিং এখানে দেখাই দিই, ধরো এখানে একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং তুমি ঝুলাই দিছো, এখানে একটা ভারী কোনো বস্তু ঝুলাই দিছো স্প্রিং এর সাথে, তাহলে এটা কি হবে? উপর নিচে আপ ডাউন করবে না, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে। এগুলো সবই হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। ওকে, এখন পর্যাবৃত্ত গতির মধ্যে একটা বিশেষ পর্যাবৃত্ত গতি আছে যাকে স্পন্দন গতি বলে। পর্যাবৃত্ত গতির মধ্যে একটা বিশেষ পর্যাবৃত্ত গতি আছে যাকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতি বা এটাকে বলে পালসেশনাল মোশন বা স্পন্দন গতি। হ্যাঁ, স্পন্দন গতি কি? স্পন্দন মানে কি? কাঁপবে কোনো কিছু, স্পন্দিত হবে। এই স্পন্দন গতির উদাহরণ হচ্ছে এই যে এটা নিজে একটা স্পন্দন গতি, দেখো আপ ডাউন করছে না, এইটাও স্পন্দন, এইটা স্পন্দন না, এটা একই দিকে যাচ্ছে। তার মানে স্পন্দন গতির সংজ্ঞা হবে যে স্পন্দন গতি একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেখানে একটা গতিশীল বস্তু কণা তার পর্যায়কালের সংখ্যাটা জেনে রাখো। পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন হইতে যেই সময় লাগে, একটা পূর্ণ দোলন সম্পন্ন হইতে যেই সময় লাগে, এইখান থেকে এইটুকু আসবে, এসে আবার এখানে যাবে, যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। এই স্প্রিং নিচে নেমে উপরে উঠে আবার এখানে আসবে,
সেটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, একটা পূর্ণ স্পন্দন হইতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলে। তো স্পন্দন গতি কি? স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেখানে এই গতিশীল বস্তুকণা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, এটাকে বলা হয় স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি বা পালসেশনাল মোশন হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি এটা কিন্তু স্পন্দন গতি না, কিন্তু এটা পর্যাবৃত্ত গতি। ওকে, তারপরে স্প্রিং এর গতি, সরল দোলকের গতি, এগুলো সব হচ্ছে পর্যাবৃত্ত গতিও, আবার হচ্ছে স্পন্দন গতিও। এর মধ্যে একটা আরেকটা বিশেষ ধরনের গতি আছে, যেটাকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন গতি, বা এটা ইংলিশে বলে সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন, এটার সংজ্ঞাটা আসে প্রায়। সরল ছন্দিত স্পন্দন কি? এই যে দুইটা সরল ছন্দিত স্পন্দনের মধ্যে পড়ে। সরল ছন্দিত স্পন্দন হচ্ছে এমন একটা বিশেষ ধরনের স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন হচ্ছে এমন একটা বিশেষ ধরনের স্পন্দন গতি যেখানে বস্তুটির ত্বরণ সব সময় সাম্যাবস্থার অভিমুখী হয়। সাম্যাবস্থা কি? এই যে মিডল যেই পয়েন্ট, এটা হচ্ছে সাম্যাবস্থা। এইখানে যদি নিচে নামে উপরে ওঠে, মাঝামাঝি যেই পয়েন্ট, সেটা হচ্ছে সাম্যাবস্থা। ত্বরণ কি হবে? সব সময় সাম্যাবস্থার অভিমুখী হবে। এই বস্তুটা যখন এখানে আসবে তখন এটা ত্বরণ এই দিকে কাজ করবে, যখন এখানে আসবে তখন ত্বরণ এই দিকে কাজ করবে। এই স্প্রিংটা ধরো যে নিচে নেমে আসছে, হ্যাঁ, এই পর্যন্ত আসছে, বেড়ে এই পর্যন্ত আসছে, তখন ত্বরণ উপর দিকে কাজ করবে। যখন উপরে আসবে, ধরো এই পয়েন্ট একবার আসছিল, সেইখান থেকে ত্বরণ নিচ দিকে কাজ করবে। ত্বরণ অলওয়েজ কি করে? সাম্যাবস্থার দিকে কাজ করবে, এবং এই ত্বরণ হবে সরণের সমানুপাতিক। সাম্যাবস্থা থেকে যতটুকু সরণ ঘটবে সেটা সমানুপাতিক হবে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা আরো ডিটেইলস পড়বা এই চিত্রিতে ওঠার পর। এখন এইটুকু জানলে হবে যে সরল ছন্দিত স্পন্দন হচ্ছে একটা বিশেষ ধরনের স্পন্দন গতি, যেখানে বস্তুর ত্বরণ সবসময় সাম্যাবস্থার দিকে ক্রিয়া করে, এবং বস্তুটির ত্বরণ সাম্যাবস্থা থেকে যেই দূরত্ব, ঠিক আছে, সাম্যাবস্থা থেকে যেই সরণ, সেই সরণের সমানুপাতিক হয়। এইটুক পরে নিও, হ্যাঁ, এইটুক সংজ্ঞা পরে নিও। তো আমাদের এইগুলা গেল বিশেষ ধরনের গতি। এই গতি আমাদের এইটুক জানলেই হবে বেসিক। এখন এরপরে আমরা গতি পড়লাম, এখন আমরা রাশি নিয়ে, আমরা প্রথম চ্যাপ্টারে রাশি নিয়ে আলোচনা করেছিলাম না, যে ভৌত রাশি, যে রাশিগুলোকে মাপা যায়, হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলোকে মাপা যায় সেগুলো হচ্ছে রাশি। এখন রাশি দিকের উপর ভিত্তি করে আবার রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমি এটা একটু মুছবো, হ্যাঁ, এটা মুছে আমরা এখন রাশি নিয়ে আলোচনা করব। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যেই রাশিগুলোকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না। শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে, কোন ধরনের দিকের প্রয়োজন হবে না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন আমার ভর, ধরো আমার ভর হচ্ছে 65 কেজি, 65 কেজি। তোমাকে কিন্তু দিক বলতে হবে না, শুধু আমি যদি বলি যে আমার বল 65 কেজি, তাহলেই তুমি বুঝে যাবা যে আমি কতটুকু ভারী, আমার ওয়েট কতটুকু। কিন্তু যদি আমরা বলি যে আমার ব্যাগ, আমি যখন স্কুলে যাই তখন আমার ব্যাগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড থাকে, প্রতি সেকেন্ডে 15 মিটার যায়, কত দ্রুত গতিতে স্কুলে যাই। তো এই ধরনের ব্যাগ প্রকাশ করতে গেলে আমাদের দিক লাগে। কেন দিক লাগে এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি। তাহলে রাশি দুই প্রকার। এই ভৌত রাশি দিকের উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের
একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির সংজ্ঞা কি? যে রাশিগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশির কিছু উদাহরণ, যেমন আমি বলেছিলাম যে ভর, তারপরে হচ্ছে তাপমাত্রা, তারপর ধরো যে কাজ, এগুলাকে কোনো দিকের প্রয়োজন হবে না। ভর, তাপমাত্রা, কাজ, তারপর হচ্ছে সময়, সময় কি দিক দিতে হবে, দিক দেখাইতে হবে না। এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি, শুধুমাত্র দিক মান দিলেই হয়ে যাবে। কিন্তু ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোর দিক লাগবে, যেমন হচ্ছে বল। তুমি বল প্রয়োগ করলা, কোন দিকে প্রয়োগ করলা? এই দিকে প্রয়োগ করছো নাকি এই দিকে, নাকি এই দিকে, এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। শুধু আমি বললাম যে আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, কোন দিকে বল প্রয়োগ করলাম সেটা দেখায় দিতে হবে। উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে। এই কারণে বল হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তারপরে হচ্ছে সরণ। সরণ কেন ভেক্টর রাশি আমি দেখাবো একটু পরে। সরণ, তারপর হচ্ছে বেগ, তারপর হচ্ছে ত্বরণ, এরকম অনেক ভেক্টর রাশি রয়েছে। তারপর হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, হ্যাঁ, তীব্রতা, তীব্রতা সম্ভবত দ্বিঘাত হবে, বুঝে নিও। আর এখানে আরেকটা জিনিস আমি মিস করেছি, এখানে সরণ দিয়েছি না, এখানে একটা হবে দূরত্ব। দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি। আরেকটা স্কেলার রাশি আছে, সেটা হচ্ছে দ্রুতি। এই পর্যন্ত জানলেই হবে। এইগুলাকে শুধুমাত্র মান দিয়ে তুমি প্রকাশ করতে পারবা, কিন্তু এগুলোর জন্য দিক প্রয়োজন হয়। এখন একটা বিশেষ ধরনের রাশি আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের কিন্তু দিক আছে। তুমি বিদ্যুৎ প্রবাহ দেখবা যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক আছে, কিন্তু তারপরও বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ভেক্টর রাশি না। কারণ হচ্ছে এই দিক তোমার প্রয়োজন নাই, তুমি খালি বললেই হবে যে 100 এম্পিয়ার বিদ্যুৎ খরচ হচ্ছে, কোন দিকে খরচ হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটা তোমার বলতে হবে না। তার মানে বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে স্পেশাল কেস। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ এটা হচ্ছে স্কেলার রাশি। কারণ এটা দিক থাকলেও দিক প্রয়োজন নাই। যদি প্রয়োজন না থাকে তাহলে সেগুলো স্কেলার রাশি। দিক যদি প্রয়োজন না থাকে, সংজ্ঞাটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে হচ্ছে স্কেলার রাশি বলে। ওকে, এবার আসো আমাদের এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এই যে সরণ আর হচ্ছে দূরত্ব। এগুলোর পার্থক্য আমাদের করতে হবে। সরণ আর দূরত্বের পার্থক্য একটু বুঝো। সরণ কি জিনিস আর দূরত্ব কি জিনিস? হ্যাঁ, সরণ এটার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি এখানে একটু লিখে দিই যে সরণ সেটার ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর দূরত্ব সেটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স, কতটুকু দূরত্ব সেটা হচ্ছে ডিসটেন্স, আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা কিভাবে আমি একটু একে বুঝাই দিই। ধরো তোমার স্কুল হচ্ছে এখানে, স্কুল একটু বড়ই দেই নাকি, স্কুল, তোমার স্কুল বড়, ধরো এটা হচ্ছে তোমার স্কুল, আর এটা হচ্ছে তোমার বাড়ি। স্কুল, বাড়ি, তোমার স্কুল আর বাড়ি এটার মাঝখানে তোমার রাস্তা, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে তুমি স্কুলে যাবা। হ্যাঁ, ধরো যে বাড়ি থেকে তুমি স্কুলে যাচ্ছ, বাড়ি থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এরকম বের হয়ে কিছু দূর সামনে যেতে হয়, এদিক দিয়ে ধরো রাস্তা নাই, আবার এইখান থেকে তোমার বাঁক নিয়ে টার্ন নিয়ে এদিকে আসতে হয়। আসার পর তারপর ধরো যে তুমি স্কুলে যাও, ঠিক আছে, তুমি বাড়ি থেকে এই রাস্তা দিয়ে এই মাথায় আসলা, এসে আরেকটা রাস্তা দিয়ে এদিকে আসলা, তারপর আবার টার্ন নিয়ে স্কুলে গেলা। ধরো এইটুক যে আসছো সেটা হচ্ছে 50 মিটার।
এইখান থেকে এইটুক যে আসছো সেটা ধরো যে 100 মিটার ধরে নাও এটা, আর এইখান থেকে এইটুক তুমি গেলা সেটা হচ্ছে সেটাও 50। ওকে, এখন তুমি এই পথে আসলা, এই পথে আসলে তুমি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলা? তোমার মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যেটাকে তুমি ডিস্টেন্স ডি দিয়ে প্রকাশ করতে পারো, মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু গেল? 50, 100 আর 50। তাহলে এগুলো যদি যোগ করো কত হবে? 200 হবে না? মিটার। তার মানে হচ্ছে 200 মিটার তোমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তোমার স্কুল আর বাড়ি এটার মাঝে তুমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তুমি সরাসরি একটা রশি দিয়ে মেপে দেখলা যে এইটুক দূরত্ব হচ্ছে তোমার 100 মিটার, তাই না? তাহলে তুমি এই দিক দিয়ে অতিক্রম করলা 200 মিটার, ঠিক আছে, কিন্তু তুমি আসলে তোমার সরণ ঘটছে 100 মিটার। এবং ধরো যে তোমার এই বাড়িটা হচ্ছে পূর্ব দিকে, এটা পূর্ব, আর বাড়ি থেকে তোমার যে স্কুল সেটা হচ্ছে পশ্চিমে। তার মানে তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়, সেটা হইছে কত? 100 মিটার। এবং ব্র্যাকেটে তোমার দিক লিখে দিতে হবে পশ্চিমে। তার মানে তোমার সরণ ঘটেছে কত? 100 মিটার পশ্চিমে। বুঝছো? তাহলে সরণ মানে হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সরাসরি দূরত্ব। সরণ হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সরাসরি দূরত্ব, ঠিক আছে? দুইটা বস্তু বা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান, ধরো তোমার আদি অবস্থান এবং তোমার শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরাসরি দূরত্ব তাকে হচ্ছে সরণ বলে। আর দূরত্ব কি জিনিস? দূরত্ব হচ্ছে তুমি কতটুকু পথ অতিক্রম করলা টোটাল, সেটা হচ্ছে আমাদের দূরত্ব, ঠিক আছে? দূরত্ব আর সরণের পার্থক্য এটা, বোঝা গেছে? এখন এটা আরেকটু স্মার্ট ওয়েতে আমি বুঝিয়ে দিই, যেভাবে পরীক্ষায় আসে। তোমাকে বলল যে বল্টু নামে একজন লোক, সে হচ্ছে একটা বৃত্তাকার পথে, বৃত্ত খুব বিদঘটে বিশ্রী একটা বৃত্ত হয়েছে না, একটু মুছে দেই। এই পাশে এইটুকের মধ্যে বোঝাও। তোমাকে বললো যে একটা লোক, সে হচ্ছে বৃত্তাকার একটা পথে সে এই বৃত্তটা ব্যাসার্ধ দিয়ে দিল, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 4 মিটার। লোকটা কি করলো? বৃত্তাকার পথে এই বৃত্তটা এই পরিধির উপর দিয়ে 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করলো। এই পরিধির 4 ভাগের 1 ভাগ এইখান থেকে এখানে আসছে, ঠিক আছে? এইটা ছিল তার আদি অবস্থান, এটা হলো বৃত্তের কেন্দ্র ও, সে বিতে আসছে, একটা লোক এর থেকে বিতে আসছে। তাহলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের ডিফারেন্স বের করতে বলবে। দেখবা যে বলবে যে এই বৃত্তাকার পথে এ থেকে বিতে গেলে সেই বস্তুটার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য কত। তাহলে একটু খেয়াল করো যে এ থেকে বিতে যখন যাবে তখন বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। দেখো তো, এই যে এখান থেকে এইটুক দূরত্ব অতিক্রম করলো না বৃত্তাকার পথে, হ্যাঁ? আর এইটুক দূরত্ব কি? এই পুরাটা কি? বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর। তাহলে 2 পাই আর এর 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করছে না? অর্ধেক, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, পুরাটা কি 4 ভাগ। তার মানে কি 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করছে না? তাহলে এই তার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কি হবে? ওই বস্তুটার আমি সরাসরি লিখতেছি, অতিক্রান্ত দূরত্ব কি হবে? 2 পাই আর ভাগ হচ্ছে কত? 4, তাই না? 2 পাই আর ভাগ হচ্ছে 4। তাহলে তুমি এখানে মান বসায় দাও,
2 পায়ের মান 3.1416, পাই পাই থাকুক এখানে। আর আর এর মান কত? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 4। আর নিচে আমাদের নিচে তো 4 আছেই, 4 4 কাটা, তার মানে হচ্ছে 2 পাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, এত মিটার। হ্যাঁ, এত মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন সরণ দেখো, সরণ কি? সরাসরি দূরত্ব। এ থেকে বি তে সরাসরি দূরত্ব তুমি কিভাবে বের করবা? এইভাবে বের করবে না, সরাসরি দূরত্ব। এটা হচ্ছে আমাদের সরণ। হ্যাঁ, তাহলে সরণ, সরণ কি হবে? এই এ বি, সরণ হচ্ছে এ বি। আচ্ছা, এ বিটা তুমি কি দিয়ে বের করবা? পিথাগোরাস দিয়ে বের করতে পারবে না? এটা তো একটা সমকোণী ত্রিভুজ। দেখো মহান পিথাগোরাস কত জায়গায় লাগে, পিথাগোরাসের উপপাদ্য যে কত জায়গায় লাগে, এটা আসলে পিথাগোরাসের উপপাদ্য প্রচুর লাগবে জীবনের প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লাগবে। দেখো এ বি বের করব আমরা, এ বি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা হচ্ছে সমকোণ, এইটাও তো তাহলে 4। এ বি সমান কি? রুট ওভার এইটা স্কয়ার যোগ এটা স্কয়ার না, ও এ স্কয়ার যোগ হচ্ছে ও বি স্কয়ার। ওই যে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে রুট করে দিলাম, অতিভুজ সমান কি হবে? রুট হয়ে যাবে না? এইটুক আশা করি যে বুঝো যারা ম্যাথ ক্লাস দেখেছো আমার। তাহলে ও এর মান কত? 4, 4 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার কত? 16 আর 16 কত? 32 না? তাহলে রুট ওভার 32, এটাকে রুট করলে হবে 4√2। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্য, এই দুইটার পার্থক্য, ডিফারেন্স বিয়োগ করে দিবা না? তাহলে লিখবো পার্থক্য। বড় কোনটা বলো তো? বড় কিন্তু এটা, এই যে এটা কিন্তু বড়। 2 পাই মাইনাস হচ্ছে 4√2, ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিব, পার্থক্য বের হয়ে যাবে। আমি বের করলাম না, ক্যালকুলেটরে ইনপুট দিলেই এইটুকু পাবা যে পার্থক্য। বুঝছো ঘটনা? বৃত্তাকার পথে গতিশীল বস্তু কণার দূরত্ব আর সরণের পার্থক্য এরকম টাইপের আসে, আমি এই জন্যই করিয়ে দিলাম এটা। ওকে, গেল সরণ আর হচ্ছে দূরত্ব। এবার আমরা বেগ আর দ্রুতি নিয়ে কাজ করব। দ্রুতি আমাদের কি ছিল? স্কেলার রাশি, আর বেগ ছিল কি? ভেক্টর রাশি। বেগ আর দ্রুতি মুছে মুছেই করতে হবে, কিছু করার নাই। একটু ধৈর্য সহকারে দেখো, আমারও প্রচুর ধৈর্য, আমার স্টুডেন্ট তোমরা, তোমাদেরও প্রচুর ধৈর্য থাকা উচিত। ধৈর্য ধারণ করলেই জীবনে সফল হওয়া যায়। সফলতার কোনো শর্টকাট হয় না, প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে আমরা দ্রুতি আর হচ্ছে বেগের কনসেপ্টটা একটু দেখব। দ্রুতি, আমি ডাইরেক্ট সূত্র লিখে দেই। দেখো, দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে সময়। তার মানে একটা বস্তু একক সময়ে যতটুকু পথ, যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে দ্রুতি বলে। একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে একটা বস্তু, তাকে ওই বস্তুটা দ্রুতি বলবে। সময় দিয়ে যেহেতু ভাগ করতেছি, তাহলে দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব বাই সময়। তার মানে ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম। আর বেগ, বেগ হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়, সরণ কি? এস, এস বাই টি। বুঝা গেছে? বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। এই কারণে, কারণ এটা স্কেলার থেকেই পাইছো, আর সরণ তো ভেক্টর, এই কারণে বেগ হচ্ছে ভেক্টর। তাহলে বেগের সংজ্ঞা কি? কোন বস্তু একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম, না, কোন বস্তুর একক সময়ে যতটুকু সরণ ঘটে তাকে ওই বস্তুটির বেগ বলে। আর কোন বস্তু একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে দ্রুতি বলে। বোঝা গেছে? দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। হ্যাঁ, ওকে। এই দ্রুতি, দ্রুতির যে ইংরেজি সেটাকে বলে স্পিড, আর বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, ভেলোসিটি, স্পিড। ওই যে মোটরসাইকেল যখন চালায় বা গাড়ি চালায় তখন দেখবা স্পিডোমিটার আছে, সেখানে স্পিড উঠে, তার মানে সেটা দ্রুতি উঠে, গাড়ি একবার এক এক দিকে যায়। আর বেগ যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি। আমরা বেগ নিয়ে কাজ করব, দেখবো যে আমরা যখন অঙ্ক করব বেশিরভাগ সময় বেগ নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে এটা গেল দ্রুতি, এটা গেল বেগ।
এবার আসো ত্বরণ আর মন্দন। ত্বরণ অ্যাক্সেলারেশন, ত্বরণ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এই যে অ্যাক্সেলারেশন বা হচ্ছে ত্বরণ, এই ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বা বেগ বাই সময়। তার মানে ত্বরণ যেটা, এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ হচ্ছে ভি বাই টি। এটা মনে রাখো, ত্বরণ হচ্ছে ভি বাই টি। বেগের আসলে পরিবর্তন দিয়েই দিই, বেগের পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তন, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন, ধরো যে আমি একটা চিত্র দিয়ে দেখাই যে একটা বস্তু এইখানে ছিল, তখন তার আদিবেগ ছিল ইউ, এইখান থেকে টি সময় পরে এখানে আসলো, তখন বেগ হইল ভি। বেগ বাড়তেও পারে কমতেও পারে, বেগের পরিবর্তন হয় টি সময় পর, এখান থেকে এখানে আসছে টি সময় পর সে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে বেগের যে চেঞ্জ সেটা কি? ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের যে হার সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এবং সেটাকে ত্বরণ বলে। তার মানে ত্বরণের সংজ্ঞাটা কি হবে? যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। বোঝা গেছে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বা এইভাবে বলতে পারো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার এটার সাথে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে মন্দন। মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ধরো বেগ কমে যাচ্ছে আস্তে আস্তে, আদি বেগে বেশি ছিল, শেষ বেগ হচ্ছে কম, তাহলে সেটা কি হবে? মন্দন হবে। একটা গাড়ি প্রথমে যখন চালু করে, পরে যখন আস্তে আস্তে বেগ বাড়ে, অ্যাক্সেলারেটরে যখন চাপ দেয়, প্রাইভেট কারে দেখবা যে নিচে অ্যাক্সেলারেটর আছে, অ্যাক্সেলারেটরে চাপ দিলে গাড়ির বেগ আস্তে আস্তে বাড়ে, আর ব্রেকে চাপ দিলে গাড়ির বেগ আস্তে আস্তে কমে। তাহলে অ্যাক্সেলারেটর মানে কি? আস্তে আস্তে ত্বরণ হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আর বেগ যখন হ্রাস পাচ্ছে, যখন ব্রেক করছে, তখন সেটা হচ্ছে মন্দন, গতি কমে যাবে। ওকে, ত্বরণ মন্দন একই কনসেপ্ট। হ্যাঁ, তাহলে আমরা এই ত্বরণ শিখলাম, বেগ শিখলাম, দ্রুতি শিখলাম। এখন হচ্ছে গতির সমীকরণ প্রতিপাদন করে দেখাবো। গতির কয়েকটা সমীকরণ আছে, সমীকরণটা একটু প্রতিপাদন করে দেখাই। এটা মুছে দিই, এটা ক্লিয়ার, যেটা শিখে ফেলবা সেটা আর বোর্ডে রাখা দরকার নাই। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গতির সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদের যত যাবতীয় ম্যাথ করতে হবে এই গতির সমীকরণ দিয়ে করতে হবে। এবং গতির সমীকরণ মুখস্থ রাখার কিচ্ছু নাই, আমি এখন সবগুলো সমীকরণ প্রতিপাদন করে দিব একে একে, এবং খুব ডিটেইলস করাবো না, খুব ডিটেইলস করাবো না, ভয়ের কিছু নাই, সংক্ষেপে দেখাই দিব, সহজভাবে দেখাই দিব। হ্যাঁ, গতির সমীকরণ। একটা বস্তু ওই আগের মতই, ধরো যে এটা একটা গতিপথ, এই গতিপথে একটা বস্তু ছিল এখানে, এই বস্তুটা এখানে ছিল, বস্তুটা কালার করে দিই, এই বস্তু এইখান থেকে এইখানে চলে আসছে, এইখানে চলে আসছে, ঠিক আছে? এটা আদিবেগ ছিল ইউ, এইখানে যে বেগ হয়ে গেছে ভি, এবং কতটুকু সময় পর? টি সময় পর, এবং এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে এস। এবং যেহেতু এখানে হচ্ছে বেগের পরিবর্তন ঘটতেছে, তাহলে এখানে একটা ত্বরণ আছে না, সেই ত্বরণ ধরে নেই যে এ, এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে এ। এই জিনিসগুলাই লাগবে, এই যে এস, ইউ, ভি, এ, টি, সুভার, এই পাঁচটা জিনিস, এটা দিয়ে আমরা গতির সমীকরণ প্রতিপাদন করব। প্রথমে খেয়াল করো, আমরা ত্বরণের সংজ্ঞা থেকে কি পেয়েছিলাম? যে ত্বরণ, একটু আগে লিখছি যে ত্বরণ এ সমান কি ছিল? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন, সেটাকে সময় দিয়ে ভাগ করো, বেগের পরিবর্তনের হার হয়ে গেল, আর সেটাই কি? ত্বরণ। তাহলে ত্বরণ কি? এ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। এখন এটাকে একটু ক্যালকুলেশন করো, আর আর গুণ করো, এটা নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করো, কি হবে? ভি মাইনাস ইউ। এ আর টি গুণ করো, কি হবে? এ টি। তারপর এইখান থেকে তুমি ভি সমান কি লিখতে পারবা? ইউ ওই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস হয়ে যাবে না? এই হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ, ভি সমান ইউ প্লাস এটি। ওকে, এবার দেখো সেই এস দূরত্ব অতিক্রম করছে না,
s দূরত্ব যদি অতিক্রম করে তাহলে তুমি একটা গড় বেগ লিখতে পারবা, গড় বেগ, গড় বেগ, দয় শূন্য গড় বেগ, গড় বেগকে ভি বার দিয়ে প্রকাশ করা হয়, ভি বার। ভি বার কি? টোটাল যে সরণ সেটাকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে গড় বেগ। টোটাল সরণ কত s, সেটাকে সময় দিয়ে ভাগ করলে তুমি এভারেজ যেই ভেলোসিটি সেটা পাবা, গড় বেগ। ভি বার সমান হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে গড় বেগের সংজ্ঞা। গড় বেগ যখন একটা নির্দিষ্ট ত্বরণ থাকবে তখন তুমি বেগ দুইটাকে যোগ করে সেটাকেও যদি এভারেজ করো, মানে আদি বেগ আর শেষ বেগ যখন একটা নির্দিষ্ট ত্বরণে থাকবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট ত্বরণ, পুরা গতিশীল বস্তুটাই একটা নির্দিষ্ট ত্বরণ এতে আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি গড় বেগ এইভাবেও লিখতে পারবা, যে এই গড় বেগ এইভাবেও লেখা যায়। গড় বেগ ভি বার সমান এরকম লেখা যায় যে ইউ প্লাস ভি, আদি বেগ যোগ হচ্ছে শেষ বেগ ভাগ হচ্ছে 2, মানে বেগ দুইটার গড় করে দেওয়া যায় যদি ত্বরণ এক থাকে। ত্বরণ আলাদা থাকলে কিন্তু এটা হবে না, এখানে ত্বরণ নির্দিষ্ট এ পুরা গতিপথে, এই কারণে এটা লেখা যাবে। হ্যাঁ, এখন দেখো এই দুইটা থেকে ভি বার সমান এটা, আবার ভি বার সমান এটা, তাহলে এই দুইটা তুমি অ্যালাইন করে ফেলতে পারবে না, একত্রে করে ফেলতে পারবে না। এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই দুইটা থেকে লেখা যায় যে s বাই t সমান হচ্ছে u প্লাস v বাই 2, আর এখান থেকে আমরা s সমান লিখতে পারি, এই t ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে না, তাহলে u প্লাস v বাই 2 ইনটু হচ্ছে t। এটা হচ্ছে আরেকটা সমীকরণ, গতির দুইটা সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন তুমি আরেকটা সমীকরণ আমরা বের করব, সেটা হচ্ছে এইটা থেকেই আরেকটা সমীকরণ বের করা যায়। দেখো এই জিনিসটাই লিখবো আবার, মানে এই দুইটা তো সমান লেখা যায়। এই s বাই t সমান হচ্ছে আমাদের u প্লাস v বাই 2, ওই গড় বেগের সংজ্ঞা থেকে দুইটা সমান। এখন তুমি s বাই t u প্লাস, দেখো তো v এর একটা সমীকরণ আমরা পেয়েছিলাম না, v সমান কি u প্লাস at না, তাহলে v সমান এই v এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, u প্লাস at লিখতে পারবো না, তাহলে v এর পরিবর্তে আমরা লিখব u প্লাস at। খুবই সিম্পল, এই যে এখান থেকে মান বসাই দিচ্ছি এখানে, হ্যাঁ, তারপর নিচে কত 2, আরেকটু ক্যালকুলেশন করব, তাহলে s বাই t সমান হচ্ছে u আর u যোগ করলে কি 2u, সাথে কি at, নিচে হচ্ছে 2, তাহলে s t ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে না, তাহলে 2ut প্লাস at এর সাথে এটাও গুণ হবে at স্কয়ার বাই 2। এই দুইটাকে সেপারেট করে লেখা যায় না, দেখো তো ভগ্নাংশ, এই যে এই জায়গায় আলাদা করে লেখা যায়, তাহলে at স্কয়ার ভাগ হচ্ছে 2, দেখো তো 2 2 কাটা যায়, থাকে কি ut প্লাস, এটাকে তুমি একটু সাজায় লিখতে পারো, এই যে এইভাবে, যে হাফ অফ at স্কয়ার। সাজায় লিখলে সমস্যা আছে? সমস্যা নাই তো, হ্যাঁ, তার মানে s সমান আমরা কি পেলাম, ut প্লাস হাফ অফ at স্কয়ার। এই হচ্ছে আমাদের গতির আরেকটা সমীকরণ। বুঝা গেছে ব্যাপারটা? আবার দেখো এটা নিয়ে আবার কাজ করব আমরা। v সমান কি ছিল, u প্লাস at, তুমি দুই পাশে বর্গ করে দাও, তাহলে v স্কয়ার সমান কি হবে, u প্লাস at, তার উপর স্কয়ার না, উভয় পক্ষে বর্গ করে দিলাম, v স্কয়ার। দেখো তো a প্লাস b এর হোল স্কয়ার না, a প্লাস b এর হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। b স্কয়ার মানে কি a স্কয়ার t স্কয়ার, হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো a স্কয়ার, এই দুইটা থেকে 2a কমন নেওয়া যায়, এই দুইটা থেকে 2a কমন নেওয়া যায়, 2 আমি জোর করে কমন নিছি, দেখো কমন নেওয়া মানে কি ভাগ করা, 2a কমন নিলে এখানে কি থাকে ut থাকে, আর এইখান থেকে a তো কমন নিছো, 2ও কমন নিছো, তাহলে a তো একটা থাকবে, থাকলো, সাথে t স্কয়ার থাকলো, এটা সরাই দেই এখানে, হ্যাঁ, সাথে কি থাকে t স্কয়ার থাকে, আর যেহেতু 2 কমন নিছো জোর করে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো ঘটনা?
2 আমি জোর করে কমন নিছি, 2 এর কমন নিলে ইউটি প্লাস এটি স্কয়ার বাই 2, কারণ 2 দিয়ে ভাগ করতে হবে, এটা গুণ করলে এটা হয়, এটা আর এটা গুণ করলে এটা হয় না আবার। এবার দেখো তো এই ভিতরেরটা কি চিনা পরিচিত মনে হচ্ছে, যে এই জিনিসটা, এই যে ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার বাই এটি স্কয়ার বাই 2, এটাই তো এটা। বুঝা গেছে যে এই যে এইটুক, এটাই তো এটা। তার মানে এইটুক সমান তুমি কি s লিখতে পারবা না? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, u স্কয়ার প্লাস 2a, আর এইটুকের পরিবর্তে কি লিখতে পারবা, s লিখতে পারবা। তাহলে তুমি কি পাইলা, v স্কয়ার সমান হচ্ছে u স্কয়ার প্লাস 2s। এটা আশা করছি যে বুঝতে পেরেছো। একটা সমীকরণ এইটা, আরেকটা সমীকরণ হচ্ছে এইটা, আরেকটা সমীকরণ এইটা, আরেকটা হচ্ছে এইটা। কখন কোন সমীকরণ ইউজ করতে হবে সেটা তোমাকে গাণিতিক সমস্যায় বলে দিবে। গাণিতিক সমস্যা দেখে তুমি বুঝতে পারবা। এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যখন গাণিতিক সমস্যাগুলো করাবো তখন দেখবা যে এগুলা একদম সহজ মনে হবে, এর থেকে সহজ আর কিছু নাই। ফিজিক্সের সবচেয়ে সহজ অধ্যায় এইটা, কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে এটা গেল গতির সমীকরণ। এখন এই অধ্যায়ের আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু। পরন্ত বস্তু নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। পরন্ত বস্তু আমি আবার মুছি এটা একটু, হ্যাঁ, এইটুক তো ক্লিয়ার। পরন্ত বস্তু, পরন্ত বস্তুর কিছু সূত্র আছে, কিছু বলতে 3টা সূত্র আছে। পরন্ত বস্তুর 3টা সূত্র আছে তোমাদের বইয়ে। কি কি সূত্র আমি বলে দিচ্ছি, খুবই সহজ সূত্র। পরন্ত বস্তু কি, একটা জিনিস উপরে থেকে ছেড়ে দিবা, পড়ে যাবে, এটাই পরন্ত বস্তু। তুমি যখন আছাড় পড়বা, যদি বৃষ্টি হয়, রাস্তায় যদি কাদা হয়, তুমি আছাড় পড়ো না, যখন তুমি আছাড় পড়বা তখন তুমি হচ্ছে পরন্ত বস্তু। ওকে, আছাড় পড়ো, এটা আমি চাই না, আছাড় না পড়াই ভালো, কিন্তু একটা বস্তু পড়বে, সেটা হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তুর আবার সূত্র কি, পরন্ত বস্তুর সূত্র কি, 3টা সূত্র আছে। কি কি সূত্র? পরন্ত বস্তুর প্রথম সূত্র, খেয়াল করো, মনোযোগ। পরন্ত বস্তুর প্রথম সূত্র, পরন্ত বস্তুর 3টা সূত্র। প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে। সূত্রগুলো সবগুলার তোমার মানে আছে, যে কন্ডিশন আছে, কন্ডিশনগুলো একই, যে স্থির অবস্থান হইতে হবে। স্থির অবস্থান থেকে যদি আমি দুইটা বস্তুকে ফেলে দেই, স্থির অবস্থান থেকে বিনা বাধায় ফেলতে হবে, কোনো বাধা থাকা যাবে না। এখানে তুমি বাধা দিবা বা বাতাস থাকবে, তা হইলে হবে না। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। মানে কি? মানে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, যদি বাতাস না থাকে, ফাঁকা একদম ভ্যাকিউম যদি হয়, বায়ু শূন্য একটা স্থান, সেখানে তুমি যদি দুইটা বস্তু, একটা পাতলা বস্তু আর একটা ধরো ভারী বস্তু, একটা লোহার বল আর একটা ধরো যে একদম পাতলা একটা পালক, পাখির পালক, তুমি একসাথে ছেড়ে দিলে একই সাথে তারা নিচে পড়বে, মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র, এবং এটা প্রমাণিত কিন্তু। হ্যাঁ, আমরা প্রকৃতিতে কি দেখি, ছাদ থেকে তুমি একটা লোহার বল আর একটা হচ্ছে পাখির পালক যদি ফেলে দাও, লোহার বল অনেক আগেই পড়বে, পাখির পালক অনেক পরে পড়বে। এটার কারণ হচ্ছে বাতাসের বাধা। যদি বাতাসের বাধা না থাকতো, বাতাস যদি বাধা না দিত, জায়গাটা যদি ফাঁকা হইতো, একদম একদম বায়ু শূন্য ভ্যাকিউম জায়গা হতো, তাহলে দুইটা একই সাথে পড়তো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। খুব কঠিন মনে হচ্ছে। দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র তো পারলাই। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হচ্ছে বেগ, সেটা কার সমানুপাতিক? টি এর সমানুপাতিক। ঠিক আছে, v is proportion to t, টাইম। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় t, নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত যেই বেগ, নির্দিষ্ট সময় পর যেই বেগ প্রাপ্ত হবে সেটা হচ্ছে ওই সময় সমানুপাতিক। তার মানে তুমি একটা বস্তু যদি ছেড়ে দাও, যত সময় যাবে তত তার বেগ বাড়বে। সমানুপাতিক মানে কি? একটা বাড়লে আরেকটা বাড়বে, টি বাড়লে ভি বাড়বে, যত সময় যাবে বেগ তত বাড়বে।
এইখান থেকে তুমি একটা বস্তু ছেড়ে দাও, অল্প ব্যথা হবা, কিন্তু এটা যদি 5 তলা বিল্ডিং থেকে যদি ছেড়ে দাও হাতের উপর, তাহলে অনেক ব্যথা হবা। কারণ কি? সময় বেশি, সময়ের সাথে সাথে ব্যাগও বাড়বে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। এই সূত্রটা কোথায় থেকে আসলো সেটাও দেখায় দেই। তুমি একটা বস্তু এইখান থেকে ছেড়ে দিছ, এখান থেকে এটা ভূমি, এখান থেকে ছেড়ে দিছ, ধরো এই বিন্দুতে আসছে, ভূমি স্পর্শ করার সময় ব্যাগ, ভূমি স্পর্শ করার পরে ব্যাগ না, কিন্তু ভূমি স্পর্শ করলে তো ব্যাগ তারপরে তো জিরো হয়ে যাবে, কিন্তু স্পর্শ করার সময় উপরে থেকে যখন পড়বে, যখন টাচ খাবে, বাড়ি দিবে, তখনকার ব্যাগ। ঠিক আছে? তখনকার যেই ব্যাগ, ধরো যে টি সময় পরে এই বস্তুটা এখানে ছিল, এখান থেকে আদি ব্যাগ কি ইউ জিরো না, স্থির অবস্থানে ছিল না, কোনো আদি ব্যাগ ছিল জিরো, তাহলে ইউ সমান জিরো। টি সময় পর ধরো যে ভি ব্যাগ প্রাপ্ত হইল, যখন একটা বস্তু তুমি ছেড়ে দিবা তখন তার ভিতরে গ্র্যাভিটি কাজ করবে, এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, অভিকর্ষ ত্বরণ এটা নিচ দিকে কাজ করবে, করবে না? অভিকর্ষ ত্বরণ জি, এটা সম্পর্কে তো ধারণা থাকার কথা, না থাকলে সামনের অধ্যায়ে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করব। এইটাই ধারণা থাকার কথা, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে মুক্ত ভাবে পরন্ত বস্তু ব্যাগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। জি, এটা নিচ দিকে কাজ করবে, তাই না? তাহলে দেখো যে এইখান থেকে আমরা ওই যে গতির সমীকরণটা কি লিখতে পারি? গতির সমীকরণ প্রথম যে সমীকরণটা, ভি সমান কি ছিল? ভি সমান ছিল ইউ প্লাস এটি ছিল না? তাহলে এর জায়গায় তো এখানে এ ছিল ত্বরণ, এখানে তো অভিকর্ষ ত্বরণ হবে, তাহলে এর জায়গায় জি হবে, তার সাথে টি। বুঝছো? এখন ভি আদিবেগ কি জিরো না? তাহলে জিরো প্লাস জিটি, বা ভি সমান কি জি টি। এখন দেখো এটা তো একটা ধ্রুবক, একটা জি এর মান কি নির্দিষ্ট না, কনস্ট্যান্ট। যদি এরকম ধ্রুবক থাকে, সমান থাকে, এই ধ্রুবক আর সমান, তাহলে তুলে দিয়ে তুমি সমানুপাতিক লিখতে পারো না, যে ভি সমানুপাতিক টি। এটা গতি সমীকরণ থেকে আসছে। তাহলে এটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। গতি সমীকরণ থেকে প্রতিপাদন করে দিলাম। বলতে পারে যে গতি সমীকরণ থেকে প্রতিপাদন করো, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি প্রতিপাদন করো, তাহলে এইভাবে প্রতিপাদন করে তারপরে বলতে হবে। ঠিক আছে? পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এবার আসো তৃতীয় সূত্র। 3 নাম্বার সূত্র। হ্যাঁ, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে যে অতিক্রান্ত যে দূরত্ব h, সেটা হচ্ছে ব্যাগ। দেখি পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা। হ্যাঁ, ঠিক আছে। এই সমানুপাতিক টি স্কয়ার, এই সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার, এই সমানুপাতিক টি স্কয়ার। খেয়াল করো যেটা মানে কি, মানে হচ্ছে তৃতীয় সূত্র হচ্ছে একই কন্ডিশন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় টি, নির্দিষ্ট সময় পর যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যেই দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এইটা ধরো যে এই জিনিসটাই তোমার হচ্ছে এইখান থেকে এইটুক যে দূরত্ব, সেই দূরত্ব ধরো যে এই দূরত্ব অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে এইখানে তুমি গতির আরেকটা সমীকরণ স্থাপন করতে পারবে না? ওই যে আমাদের একটা, আমি সমীকরণটাকে লিখি। গতির সমীকরণ কি ছিল? s সমান ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এটি স্কয়ার, এটা গতির সমীকরণ। এইখানে তুমি s অতিক্রান্ত দূরত্ব h, তাহলে অতিক্রান্ত দূরত্ব s এর পরিবর্তে h লেখো। ইউ তো জিরো, আদিবেগ তো জিরোই, জিরোর সাথে টি গুণ হবে প্লাস হাফ অফ, আর এর জায়গায় কি হবে? গ্র্যাভিটেশনাল যে জি, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্সের যে জি, সেটা হবে না? অভিকর্ষ ত্বরণ জি, তার সাথে কি টি স্কয়ার। এইবার এই সমান, এটা তো জিরো, তাহলে কি থাকে? হাফ অফ জি টি স্কয়ার, বা এই সমানুপাতিক কি টি স্কয়ার। কেন? কারণ হচ্ছে যে এটা তো ধ্রুবক, জি যেহেতু ধ্রুবক আর জি সহ হাফ, এটা তো ধ্রুবক, তাহলে একটা ধ্রুবক থাকলে কি সমানুপাতিক নিয়ে আসা যায়। এটাই হচ্ছে আমাদের গতির সমীকরণ থেকে পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ প্রতিপাদন। তোমরা একটু বইটা পড়বা, ভালোভাবে পড়বা। আর একটু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গ্রাফ আছে। গ্রাফ আমরা যখন সৃজনশীল করব তখন গ্রাফ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব।
ঠিক আছে, এখানে আর দুইটা সূত্র আসলে দেখায় দেওয়া উচিত, আর দুইটা সূত্র একটু দেখায় দেই, হ্যাঁ একটু ধৈর্য সহকারে দেখো। এই যে তুমি একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলা, ধরো এবার উপর থেকে না ছেড়ে দিয়ে নিচ থেকে উপর দিক নিক্ষেপ করলা, কি করলা, নিচ থেকে উপর দিক নিক্ষেপ করলা। একটা বস্তু এখানে ছিল, এটাকে তুমি উপর দিক নিক্ষেপ করছো, উপর দিক নিক্ষেপ করে এখানে পাঠিয়ে দিছো। উপর দিক যদি নিক্ষেপ করো কোন একটা জায়গায় যেহেতু থামবে, তাই না, ঠিক না, এখান থেকে উপর দিক নিক্ষেপ করছো, কোন একটা জায়গায় যে থামবে, থেমে আবার নিচে পড়বে না। একটা বস্তু তুমি উপর দিক নিক্ষেপ করবা, থেমে কোন একটা জায়গায় যে থেমে আবার নিচে পড়বে। তাহলে ধরো যে আমি ইউ আদি বেগে উপর দিকে নিক্ষেপ করলাম, এই বস্তুটাকে ইউ আদি বেগে উপর দিকে নিক্ষেপ করলাম, বস্তুটা এই জায়গায় যে থামবে, তার মানে ভি সমান কি 0 না, শেষ বেগ বস্তুটার শেষ বেগ কি 0 হবে না, হ্যাঁ বুঝছো। তাহলে এইখান থেকে একটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে যে কতটুকু উচ্চতায় উঠবে তাহলে সে, এইচ। আমরা একটু আগে সূত্র দেখছি না, এই যে এইটা এইচ সমান ইউটি প্লাস হাফ অফ ইটি স্কয়ার। তাহলে এখানে তুমি যদি সূত্রটা ইউজ করো যে এইচ সমান হচ্ছে ইউটি, খুব ইম্পর্টেন্ট, এখানে মাইনাস হাফ অফ জিটি স্কয়ার হবে। এইটা মাইনাস কেন হইলো খেয়াল করো, ইউ উপর দিকে কাজ করতেছে, ইউ এটা কি ব্যাগ না, এটা তো একটা ভেক্টর রাশি, এটা দিক উপর দিকে, কিন্তু যেই জি অভিকর্ষ ত্বরণ জি, এই পাশেই লিখি, এই জি এটা তো নিচ দিকে কাজ করতেছে, দুইটা দুই দিকে না ভেক্টর রাশি, এই দুইটাই ভেক্টর রাশি। একটার দিক যদি এই দিকে হয় এবং এটা যদি তুমি পজিটিভ ধরো, তাহলে আরেকটা সেটার দিক যদি বিপরীত দিকে হয় তাহলে এটা নেগেটিভ ধরতে হবে, অথবা তুমি যদি এইটা নেগেটিভ ধরো তাহলে এটা পজিটিভ ধরতে হবে, বুঝছো, হ্যাঁ। এই কারণেই এই জি এর আগে কিন্তু নেগেটিভ, তাহলে কি হবে, এই সমান কি ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। ভেক্টর নিয়ে আমি বিস্তারিত একটা ক্লাস দেব হায়ার ম্যাথে, ওইটা দেখে নিও, ওইখানে একবারে ক্লিয়ারলি বুঝাই দেব, হ্যাঁ। এটা সিম্পল ব্যাপার, ইউ আদি বেগ এটার দিক উপর দিকে, জি এর দিক নিচ দিকে, তাহলে একটা প্লাস হলে আরেকটা মাইনাস, তুমি এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস বসাইতে পারো, একই হবে, ইকুয়েশনে কোনো পার্থক্য হবে না। তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতায় পাঠাইবো, যে এখান থেকে আমরা ইউ আদি বেগে ছুঁড়ে মারলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ঠিক আছে। এই যেটা সেটা কি হয় দেখো তো, ইউ টি এই সমান এই সূত্র দিয়ে করব না, এটা ভুল সূত্র লিখে ফেলেছি, এটা লাগবে না, এটা না, আমি এক্সট্রিমলি সরি, দেখো এই সূত্র না, এখানে আমরা গতির আরেকটা সূত্র আছে না, যে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh বা 2as, আমি সূত্রটা আগে লিখি যে এটা হচ্ছে গতির সূত্র, কিন্তু এখানে এগুলো এখন বসাবো। তাহলে এখান থেকে আমরা কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, এখানে মাইনাস 2gh হবে না, s অতিক্রান্ত দূরত্ব তো h, সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠলো h, h কে ধরো যে আমরা h ম্যাক্সিমাম দিয়ে প্রকাশ করতে পারি, h ম্যাক্স মানে সর্বোচ্চ উচ্চতা, h ম্যাক্স h ম্যাক্সিমাম, হ্যাঁ। আর আগের মতই ইউ উপর দিকে কাজ করতেছে, জি নিচ দিকে, তাহলে জি এর আগে মাইনাস হবে। এইখান থেকে দেখো যে আমরা কি পাই, ভি কত 0 না, এখানে যে ভি 0 হয়ে যাবে, তাহলে 0 সমান হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2gh ম্যাক্স, কালো কালি দিয়ে দিলাম। এইখান থেকে এটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে 2gh ম্যাক্সিমাম, হ্যাঁ, সমান হচ্ছে কি ইউ স্কয়ার। তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, যে h ম্যাক্সিমাম সর্বোচ্চ উচ্চতা সমান কি হবে, ইউ স্কয়ার বাই 2g। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা দিয়ে আমাদের এমসিকিউ সলভ করতে হবে অনেক, হ্যাঁ। তোমাকে দেখো একটা এমসিকিউ দেখাই দেই, তোমাকে বললো যে একটা বস্তুকে উপর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, তাহলে এটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, যে কোনো একটা বস্তু তুমি উপর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, তাহলে কতটুকু উচ্চতায় উঠবে। তুমি কি করবা, জাস্ট এখানে ভ্যালুটা বসায় দিবা, তাহলে h ম্যাক্সিমাম কতটুকু উচ্চতায় উঠবে, সমান হবে ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার মানে কি 20, তার উপর স্কয়ার, নিচে হচ্ছে 2g, 2 * 9.8। ওকে, এটা ক্যালকুলেটরে ইনপুট দিলে তুমি পেয়ে যাবা। দেখো আমি এটা করাই দেই, h ম্যাক্সিমাম 20 স্কয়ার ভাগ হচ্ছে
2 ইন্টু 9.8, তাহলে আসে 20.4, 20.4 আসে। হ্যাঁ, 20.4 মিটার এতটুকু উচ্চতায় উঠবে। বোঝা গেছে? এটা খুবই কার্যকর একটা জিনিস, তুমি সরাসরি মুখস্থ রাখতে পারো। প্রতিপাদনটাও মনে রাখো, প্রতিপাদনটাও লাগবে। হ্যাঁ, এটা গেল আমাদের সর্বোচ্চ উচ্চতা। ইউ আদিবেগে তুমি যদি ছুড়ে দাও তাহলে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে। এখন এই উচ্চতায় উঠতে তার কতটুকু সময় লাগবে সেটা ধরো যে আমি বের করতে চাই। এইখান থেকে এইটুকু উঠতে কতটুকু সময় লাগবে সেটা আমি বের করব। ধরো যে টি বের করতে চাই এখানে। হ্যাঁ, এই চিত্র হিজিবিজি হয়ে যাচ্ছে না, আমি এখানে লিখে দিই। এবার টি বের করব, টি বুঝে নিও, সময় বের করব যে আমাদের কতটুকু সময় লাগবে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে, কতটুকু সময় লাগবে। এই পাশে একটু মুছে জায়গা করে নিই, খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। ভিডিও জানি লেন্দি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই এক বেসিক 2 দিন বুঝাইতে ইচ্ছা করে না, আজকে শেষ করে দিই। তাহলে এইখান থেকে তুমি টি বের করতে যাও যে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। এটা জাস্ট যে প্রথম যে গতির সমীকরণ ছিল না, ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এটা দিয়েই করা যায়। দেখো ভি কত, 0, এই যে এই ক্ষেত্রে ভি 0, ইউ কত, ইউ তো ইউ আমরা ইউ আদিবেগে ছুড়ে মেরেছি, আর জি নিচ দিকে কাজ করতেছে, তাহলে এটার আগে মাইনাস হবে, মাইনাস জি সাথে কি টি। তাহলে এইখান থেকে তুমি যদি জিটি এই পাশে নিয়ে আসো, জিটি সমান হচ্ছে ইউ, তাহলে টি সমান কি ইউ বাই জি। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি। খুব ইম্পর্টেন্ট যে ইউ আদিবেগে একটা বস্তু যদি ছুঁড়ে মারো তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে এই সূত্রটা, এই সূত্রটার নাম হচ্ছে, আমি এখানে লিখে দিই, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় সেটা টি সমান হচ্ছে ইউ বাই জি। এখান থেকে এই যে আমি যে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে মেরে দিয়েছিলাম, সেইখান থেকে তুমি বের করতে পারবে না যে এই উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। তাহলে কত হবে, 20/9.8। বুঝছো? এই সমীকরণে বসায় দিলে তুমি সময় পেয়ে যাবে 20/9.8, 2 সেকেন্ডের মতো সময় লাগবে। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এখন দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগবে এইখান থেকে আবার নামতে সেই একই সময় লাগবে। মানে কি, উপরে উঠতে যতটুকু সময় হাতে নামতে ততটুকু সময় লাগবে। তাহলে নামতে যেই সময় সেটাও কি লাগবে, ইউ বাই জি না? তাহলে একটা জিনিস বুঝো যে এই জিনিসটা উপরে উঠলো আবার নামলো, এই যে বিচরণ কাল, যতক্ষণ সে শূন্যে ছিল এটাকে বলা হয় বিচরণ কাল। উপরে উঠতে সময়, নামতে সময়, এই টোটাল মিলে হচ্ছে বিচরণ কাল। তাহলে এই বিচরণ কালের সূত্র কি হবে দেখো, খুব ইম্পর্টেন্ট। বিচরণ কাল, বিচরণ কালকে তুমি যদি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করো, এই টি সমান হবে এই যে এই টি প্লাস হচ্ছে নামতে টি, নামতেও তো এই সময় লাগবে। তার মানে তুমি ইউ বাই জি প্লাস হচ্ছে ইউ বাই জি পাবা। তাহলে এটা যদি যোগ করো, জি হচ্ছে লসাগু, তাহলে ইউ আর ইউ যোগ করলে কি 2u না? তার মানে বিচরণ কালের সূত্র হচ্ছে আমাদের 2u বাই জি। এই বিচরণ কাল বুঝছো ঘটনাটা কি? বলা হলো যে 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি একটা বল যদি আকাশের দিকে নিক্ষেপ করো তাহলে এটা কত সময় পর তোমার হাতে এসে পড়বে তুমি এইখান থেকে বের করতে পারবা। কত সময় পর হাতে এসে পড়বে এটা তুমি বের করতে পারবা। এই যে এটা দিয়ে করে দেখায় যে এই বলটাই এত বেগে যদি নিক্ষেপ করো তাহলে কতক্ষণ পরে তোমার হাতে এসে পড়বে। তুমি এখানে মান বসায় দাও, জাস্ট বিচরণ কাল বের করো। টি সমান কি 2u বাই জি, তাহলে 2 ইউ কত 20, নিচে কত জি, জি কত 9.8। তাহলে এটাতে ভাগ করো, ভাগ করলে দেখো যে 4 পয়েন্ট সামথিং চলে আসবে। 9.8 4 পয়েন্ট সামথিং আসবে, 4.08। তার মানে এক্স্যাক্টলি 4.08 সেকেন্ড পর তোমার হাতে এই বস্তুটা এসে পড়বে। এটা হচ্ছে বিচরণ কাল। ওকে, আমি সম্ভবত বুঝাইতে পারছি। একটু গ্রাফ দেখায় দেই, 3টা গ্রাফ, জাস্ট 3টা গ্রাফ। আমি জানি যে তোমরা বিরক্ত হচ্ছে, অনেক বড় ক্লাস, অনেকে হয়তো চলেও গেছে ক্লাস থেকে, কিন্তু কিছু করার নাই। এই চ্যাপ্টারের বেসিক আজকে শেষ করে দিব। এটা খুব অল্প, দেখো গ্রাফ, গ্রাফ কেমন হয়।
গ্রাফ কেমন হয় এটা তোমরা জানো, কিন্তু এইগুলার গ্রাফ কেমন হয়? এখানে কি কি ধরনের গ্রাফ থাকতে পারে? কি কি ধরনের গ্রাফ থাকতে পারে? তোমার সরণ বনাম সময় গ্রাফ থাকতে পারে। সরণ বনাম সময় লেখচিত্র। দেখো, যখনই বলবে যে এইটা বনাম এইটা, যেটা প্রথমে থাকবে সেটা হবে ওয়াই অক্ষ বরাবর। এইদিকে কি ওয়াই অক্ষ, এইদিকে হচ্ছে এক্স অক্ষ। তাহলে সরণ বনাম সময় বললে তোমার সরণ হবে এইদিকে, হ্যাঁ, সরণ এইদিকে আর সময় এইদিকে। সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়, সরণকে কি এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সরণ বনাম সময় লেখচিত্র এরকম হবে। সরণ বনাম সময় লেখচিত্র দেখবো যে এরকম হইতে পারে। এরকম হইলে সেটা কি স্থির। সময়ের সাথে সাথে, এটা মূল বিন্দু, সময়ের সাথে সাথে যদি এই গ্রাফটা, এই সরণ যদি না বাড়ে তাহলে কি সেটা স্থির বস্তু না। অথবা দেখবা গ্রাফ এমন না হয়ে গ্রাফ এমন হইতে পারে, তার মানে সময়ের সাথে সাথে বস্তুটার কি সরণ বাড়ছে, তাই না? সময়ের সাথে সাথে সরণ বাড়ছে, তাহলে এখানে ব্যাগ আছে, হ্যাঁ, বুঝছো ঘটনা? সরণ বনাম সময় লেখচিত্র, এগুলো নিয়ে আমি আরো ডিটেইলস কাজ করবো সৃজনশীলে। তারপরে ব্যাগ বনাম সময় হইতে পারে। ব্যাগ বনাম সময় বললো যে ব্যাগ বনাম সময়, তাহলে এইদিকে কি হবে? ভি হবে ব্যাগ, আর এইদিকে কি হবে? টি হবে। আমি এইভাবে দেখাই দিই, হ্যাঁ, ব্যাগ বনাম সময় লেখচিত্র। এরকম হইতে পারে, ব্যাগ বাড়ছে, তারপরে এরকম গেল, এটা হচ্ছে সমবেগ। এখানে কি ত্বরণ আছে। আবার এরকম হইতে পারে, তাহলে এখানে মন্দন, তাহলে এখানে সমবেগ। এগুলা কনসেপ্ট খালি মাথায় ঢুকায় রাখো। এইখানে কি হবে? মন্দন, কারণ ব্যাগ কি আস্তে আস্তে সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে না। আর এখানে হচ্ছে ত্বরণ। আমরা এগুলা ঢাল নিয়েও কাজ করব, হ্যাঁ, বুঝছো? তাহলে এই হচ্ছে ঘটনা। আরেকটা আছে, সেটা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। ত্বরণ, এইদিকে ধরো যে থাকবে ত্বরণ, এইদিকে থাকবে সময়। ত্বরণ বনাম সময় লেখচিত্র এমন হইতে পারে, তার মানে সময়ের সাথে সাথে ত্বরণ ফিক্সড ছিল। তারপরে এমন হইতে পারে, হয়ে এরকম যে ত্বরণ ছিল না, তারপরে নিচেও নামতে পারে, ঠিক আছে, নিচেও নামতে পারে, মানে এখানে মন্দন। এখানে হচ্ছে ত্বরণ, আর নিচে যদি নামে তখন সেটা হবে মন্দন। এই এক অক্ষের নিচে যদি নেমে যায় ত্বরণটা সময়ের সাথে সাথে, তাহলে মন্দন হবে। বোঝা গেছে? হ্যাঁ, তো এই গ্রাফ নিয়ে আমি আরো আলোচনা করব যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব তখন। আজকে যা করলাম এটা হচ্ছে গতির তোমাদের একদম বেসিক, এগুলো জানতেই হবে। এর পরবর্তী যেগুলো সেগুলোও জানতে হবে, কিন্তু এটা না জানলে, আজকে ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো না জানলে তুমি পরবর্তীগুলো বুঝতে পারবে না। তো আজ এই পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।